আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি মাসুদ। আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার সেটা হচ্ছে গতি। সেই গতি চ্যাপ্টারটা নিয়ে কিছু আলোচনা করতে চাই। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থিওরি। তোমরা জানো গতি চ্যাপ্টারে আমি জানি তোমরা অলরেডি পড়ে ফেলেছ, তবে আমার পক্ষ থেকে কিছু সামান্য প্রয়াস। সেটা হচ্ছে আমরা গতি সম্পর্কিত প্রথমে থিওরিগুলো জানবো। এরপরে তোমরা যদি প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে তুমি অবশ্যই দেখবা যে গতি চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রচুর ম্যাথ থাকে। অর্থাৎ গ এবং ঘ এই দুইটাই কিন্তু ম্যাথ থাকে, এবং ক খতে তো আমরা জানি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আমাদের উত্তর দিতে হয়। তো চলো প্রথমে আজকে আমরা এই চ্যাপ্টারের থিওরিগুলো জানবো এবং নেক্সট ভিডিওতে আমরা গাণিতিক সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রথমে আমরা গতি চ্যাপ্টারের কি কি টপিক আমাদের পড়তে হবে। তোমরা জানো এই চ্যাপ্টারটি পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমাদের কোশ্চেন, এসএসসি কোশ্চেন যদি তোমরা অ্যানালাইসিস করো প্রতি বছর কিন্তু এখান থেকে একটা বা দুইটা কোশ্চেন থাকবেই। অর্থাৎ এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের খুবই ভালোভাবে এই চ্যাপ্টারটা বুঝতে হবে। এবং এই চ্যাপ্টারটা যদি আমরা না বুঝতে পারি, পরবর্তী যে সকল চ্যাপ্টারগুলো তোমরা জানো যে বল, এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। সুতরাং এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের থিওরিগুলো ভালোভাবে বুঝতে হবে। কেন থিওরিগুলো খুব ভালোভাবে বুঝতে হবে? কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন দেয়, যেটা থিওরি যদি তুমি না বোঝো তাহলে শুধু ফর্মুলা মুখস্থ করে কিন্তু পারবা না। আবার বলে নিচ্ছি, তাই থিওরিটা খুব ভালো করে বুঝতে হবে। তো চলো আমরা এই চ্যাপ্টারে, তোমরা জানো, তোমরা অলরেডি পড়ে ফেলছো হয়তো। দেখো আমরা কি কি টপিক পড়বো। সেটা হচ্ছে স্থিতি ও গতি। আমরা স্থিতি এবং গতি সম্পর্কে জানবো। এরপর গতি, যেহেতু বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানবো। এবং এরপর আমরা জানবো স্কেলার ও ভেক্টর রাশি সম্পর্কে। তোমরা জানো এসএসসি পরীক্ষায় স্কেলার ও ভেক্টর রাশি দিয়ে কয়েকটা উদাহরণ দিতে চায়, অর্থাৎ এমসিকিউতে আসতেই পারে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি। তো এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, এটা এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা জানবো দূরত্ব এবং সরণ, এবং তারপরে আমাদের আছে হচ্ছে দ্রুতি ও বেগ। দ্রুতি এবং বেগ থেকে খুবই গুরুত্বপূর্ণ এই দুটা টপিক। এরপর আমরা যাব হচ্ছে ত্বরণ ও মন্দন, যেটা খুবই কাছাকাছি দুইটা জিনিস। তারপর আমরা জানবো গতির সমীকরণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের ম্যাথ করার জন্য, গতির সমীকরণ। এরপরে আমরা জানবো পরন্ত বস্তুর সূত্র, এরপরে কিছু গ্রাফ, এরপরে জানবো গাণিতিক সমস্যা। আমি কিছুটা লেখার একটু চেষ্টা করেছি। তো চলো প্রথমে আমরা জানবো যেটা হচ্ছে স্থিতি ও গতি, এই সম্পর্কিত কথাবার্তা। তো স্থিতি ও গতি, আসলে এই পৃথিবীতে কোনো কিছু স্থির নয়, এটা তোমরা জানো। যে আমরা জানি আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব অনুসারে এই পৃথিবীতে কোনো কিছু স্থির নয়, সবকিছু একটি চলমান অবস্থা। বাট আমরা যদি নিউটনিয়ান বলবিদ্যা সম্পর্কে একটু ধারণা রাখি, আমরা এখন নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে পড়াশোনা করতেছি অবশ্য। তো স্থিতি যদি আমরা বুঝতে চাই তো অবশ্যই আমাদের একটা রেফারেন্স পয়েন্ট চিন্তা করতে হবে। অর্থাৎ একটা রেফারেন্স পয়েন্ট বা প্রসঙ্গ কাঠামো আমাদের চিন্তা করতে হবে। যদি আমরা এই পৃথিবী থেকে চিন্তা করি, এই পৃথিবী থেকে কিন্তু যদি তাকাই তাহলে দেখবো আমরা সূর্য আবার মুভমেন্ট করতেছে। বাট সূর্য থেকে যদি আবার তাকাই দেখবো পৃথিবী মুভমেন্ট করতেছে, পৃথিবী মুভমেন্ট করতেছে মানে আমরাও মুভমেন্ট করতেছি, রাইট? তো সেই ক্ষেত্রে কোনো কিছুই আসলে স্থির নয়। তবে আমরা যদি পৃথিবীর কোনো একটা বিন্দুকে প্রসঙ্গ কাঠামো ধরে ওইটাকে স্থির ধরে নিই, ফর এক্সাম্পল এই বস্তুটাকে আমরা যদি স্থির ধরে নিই, তাহলে এইটার অবস্থানের সাথে এইটার প্রেক্ষিতে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন এদিকে হয় বা এদিকে হয়, কোনো একটা দিকে হয়, তাহলে আমরা সেটা বলবো সেটার পরিবর্তন হয়েছে, গতির পরিবর্তন হয়েছে বা অবস্থানের পরিবর্তন হয়েছে, সরি। তাহলে অবস্থানের পরিবর্তন হলে সেটাকে আমরা বলবো গতি। আর কোনো বস্তুর যদি এরকম বি অবস্থানই থেকে যায় তাহলে সেটাকে আমরা বলবো স্থিতি। তো এখানে মূল ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এখানে একটা প্রসঙ্গ কাঠামো ধরা, যে প্রসঙ্গ কাঠামোর প্রেক্ষিতে বা এই প্রসঙ্গ কাঠামোর আর ভিত্তিতে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেটাকে আমরা বলতেছি গতি, এবং যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে আমরা বলতেছি স্থিতি। আচ্ছা, এই দুইটা টপিক তুমি জানোই, এটা খুবই ইজি একটা বিষয়। এখন আমরা জানবো যে গতি, তো আমরা বললাম যে কোনো একটা প্রসঙ্গ কাঠামো বা কোনো একটা বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে এই পরিবর্তনটা বিভিন্নভাবে হতে পারে, এই জন্য এই পরিবর্তনের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার গতিও কিন্তু আমাদের আছে। তোমরা জানো তোমাদের বইয়ে কতগুলো গতির উদাহরণ দেওয়া আছে, আর অনেক গতি আছে। আমরা কয়েকটা গতির উদাহরণ আমরা জানবো। সেটা হচ্ছে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। এরপরে আমরা জানবো হচ্ছে চলন গতি।
তোমাদের বই অবশ্যই নিশ্চয়ই এগুলো লেখা আছে, তোমরা একটু রিডিং করলে দেখতে পারবা। এরপরে আমাদের আছে হচ্ছে ঘূর্ণন গতি। এরপরে আমাদের আছে খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে খুবই এমসিকিউ আসে এবং এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আছে এটার সংজ্ঞা দিয়ে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এরপরে আমরা এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। এটা নিয়ে তোমরা ভবিষ্যতে আরো বেশি আলোচনা পড়বা, সেই সরল স্পন্দন গতি, এটা নিয়ে একটা চ্যাপ্টার এইচএসসি তোমরা পড়বা। তো চলো আমরা সরল গতি এগুলো আমরা একটু জেনে নিই। সরল গতি, প্রথমে আমরা সরল গতি নিয়ে একটু আলোচনা করব। যদি কোনো বস্তুর গতি এমন হয় যে কোনো একটা অবস্থান থেকে সে একটি সরল রৈখিক ভাবে পড়ে যাচ্ছে, যেমন ধরো কোনো একটা উপর থেকে কোনো একটা ইসের মধ্যে লাইনের মধ্য দিয়ে উপর থেকে যদি কোনো একটা বল ছেড়ে দেওয়া হয়, এটা যেমন মনে করো সরল ছোটা মানে সরলভাবে নিচের দিকে রৈখিকভাবে পড়ে যাবে, এটাই হচ্ছে সরল রৈখিক গতি। এটা খুব সোজা জিনিস, এটা তোমরা বললেই বুঝতে পারবা। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে চলন গতি। এটা তোমাদের বইয়ে একটা সুন্দর ফিগার দেওয়া আছে, তোমরা আমি বলবো তোমরা ফিগারটা একটু তাকাও। চলন গতির উদাহরণ, চলন গতি মানে কি? চলন গতি মানে হচ্ছে কোনো একটা বস্তু, ধরো একটা এরোপ্লেনই ধরো, কোনো একটা বস্তু, একটা এরোপ্লেনের কথাই ধরো, রাখাটা খুবই বাজে হয়েছে আমি জানি। তো কোন একটা এরোপ্লেনের কথাই ধরো, তো সেই এরোপ্লেনের কিন্তু অনেকগুলো বিন্দু আছে, তাই না? একটা এরোপ্লেনে অনেকগুলো বিন্দু আছে, কোটি কোটি বিন্দু আছে। যদি এমন হয় যে এটার প্রত্যেকটা বিন্দুর গতি একই দিকে হচ্ছে এবং একই সাথে একই সময়ে হচ্ছে তোমার অবস্থানের পরিবর্তন করছে, তাহলে সেটাকে আমরা বলবো চলন গতি। তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, দেখবা এরকম বাঁকা করে এরকম চলে গেল। আবার আরেকটা উদাহরণ দেওয়া আছে, যখন এখানে থাকলো একটু পরে এখানে চলে এলো, এখানে চলে গেল, এখানে চলে গেল। তাহলে লক্ষ্য করো, এখানে যদি আমরা যদি এটাকে এরোপ্লেন ধরি, প্রথমে যদি এই বিন্দুটার বলি এই বিন্দুটা কিন্তু তখন এখানে ছিল। আমি একটু সুন্দর করে একটু আঁকিয়ে দেখাই তোমাদের। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ধরো প্রথমে এটা এরোপ্লেনটা এরকম ছিল, পরের বার এরোপ্লেনটা এরকম হয়ে গেল, পরের বার এরোপ্লেনটা মনে করো এরকম হয়ে গেল। তার মানে এখানে এরোপ্লেনের প্রত্যেকটা যে বিন্দু, এই প্রত্যেকটা বিন্দুর অবস্থান ধরলাম একই সময় পরিবর্তন হয়েছে, এখানে আসার পরে একই সময় অবস্থান পরিবর্তন, কিন্তু এখানের বিন্দুর ডিরেকশন, এই বিন্দুটার ডিরেকশন এদিকে যদি হয়, এই বিন্দুটার ডিরেকশন কিন্তু আরেকটু উপরের দিকে, এই বিন্দুর ডিরেকশন যদি এরকম হয়, এই বিন্দুর ডিরেকশন কিন্তু আরেকটু উপরের দিকে। তার মানে এটা কিন্তু চলন গতির উদাহরণ হতে পারে না। কিন্তু যদি এইটাকে তুমি এরোপ্লেন ধরো বা বিমান ধরো, এখানে কিন্তু প্রত্যেকটা বিন্দু কিন্তু আমাদের একই সময়ে যেরকম অবস্থানের পরিবর্তন করেছে এবং প্রত্যেকটা ডিরেকশন কিন্তু একই দিকে, দেখো ডিরেকশন কিন্তু একই দিকে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি এটা হচ্ছে চলন গতির উদাহরণ। যদি এরকম ভাবে কোনো বস্তু চলতে পারে সেটা হবে চলন গতির উদাহরণ। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তো ঘূর্ণন গতি এটার সংজ্ঞা আসে মাঝে মাঝে, ঘূর্ণন গতির সংজ্ঞা সেটা হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমন হয় সে একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে এরকম ঘুরতেছে, একটা নির্দিষ্ট পয়েন্টকে কোনো আমরা সংজ্ঞা এইভাবে বলতে পারি যে ঘূর্ণন গতি হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে সমান দূরত্ব রেখে সব সময় এটা খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে এখানে দুইটা কথা বললাম, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এবং সমান দূরত্ব, অর্থাৎ এই দূরত্বগুলো সবসময় সেম থাকা লাগবে, সমান দূরত্ব থেকে অতিক্রম করতেছে। তাহলে দুইটা কথা বললাম, একটা নির্দিষ্ট বিন্দু থাকতে হবে এবং এটার চারদিকে ঘুরতে হবে সমান দূরত্ব রেখে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে বলো তো শিক্ষার্থীরা, তোমাদের ঘূর্ণন গতির উদাহরণ কি কি হতে পারে সেটা তোমরা অবশ্যই এখন গেস করে ফেলতে পারছো। সেটা হচ্ছে আমাদের ফ্যানের বৈদ্যুতিক যে ফ্যান বা পাখার গতি, ফ্যানের গতি তোমরা জানো এটা। এরপর সূর্য আমরা জানি, খুবই আমেজিং একটা বিষয়, সূর্য আমাদের চারপাশে যে ঘোরে, সূর্যের গতি, সূর্য আমাদের চারপাশে না, আসলে এটা নিয়ে সূর্য নিজ কক্ষপথেই ঘোরে, আমরা আমাদের পৃথিবী আমাদের কক্ষপথে ঘোরে। বাট আমরা যদি এমনি চিন্তা করি যে সূর্য যেমন পৃথিবীর চারপাশে ঘোরে, সেটা হচ্ছে একটা ঘূর্ণন গতির উদাহরণ। ঠিক আছে, আচ্ছা এখন লক্ষ্য করো, আমরা আরেকটা ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণটা মনে রাখা।
ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট এবং বুঝে মনে রাখা। বুঝে মনে রাখলে কিন্তু অনেক দিন মনে থাকবে। আর যদি তুমি মুখস্থ করে রাখো এটা কিন্তু অবশ্যই কিছুদিন পরে তুমি ভুলে যাবে। তোমার ব্রেন যতই শার্প হোক না কেন তুমি ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তবে বুঝে তোমার মনে রাখলে অনেক দিন মনে রাখা যাবে। আচ্ছা, পরের যে আমরা যাব সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, যেটা আমি বলছিলাম খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে সংজ্ঞা আসে এবং এটা থেকে কিন্তু এমসিকিউতে উদাহরণ থাকে। পর্যায়বৃত্ত গতি সম্পর্কে একটু আলোচনা করব। তো পর্যায়বৃত্ত গতি মানে কি? পর্যায়বৃত্ত গতি হচ্ছে, এখানে 4টা বিষয় আছে, অর্থাৎ 4টা বিষয় মনে রাখলে তুমি সংখ্যাটা মনে রাখতে পারবা, পর্যাবৃত্ত গতিটা মনে রাখতে পারবা। আচ্ছা, তাহলে পর্যাবৃত্ত গতি হচ্ছে এমন গতি, যদি আমরা এভাবে বলতে পারি, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটা নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট দিক দিয়ে, কি বললাম, নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট দিক দিয়ে একটি নির্দিষ্ট পয়েন্টকে অতিক্রম করে একইভাবে। তাহলে 4টা পয়েন্ট বললাম। নির্দিষ্ট সময় পরপর, নির্দিষ্ট সময় মানে ধরো এইভাবেই ঘুরলো, সরি, ধরো এইভাবে ঘুরলো, কোন বস্তুর ডিরেকশনটা এইভাবে হলো, তাহলে নির্দিষ্ট সময়, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আসতে প্রথমবার যে সময় নিবে আবার যাইতে একই সময় নিবে। এই যে যে সময়টা নিল, আমি বলতেছি নির্দিষ্ট সময় পর, এই নির্দিষ্ট সময়টাকে বলা হয় পর্যায়কাল। তোমরা নিশ্চয়ই একটু পড়বা বইটা, তাহলে কিন্তু বুঝতে পারবে পর্যায়কাল। এবং এই একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিকে, দেখো প্রত্যেক সময় কিন্তু এই বস্তুটার ডিরেকশন এদিকে ছিল, এভাবে কিন্তু ঘুরতেছে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে কি বললাম, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পরপর, অর্থাৎ পর্যায়কাল পরপর একই দিকে, অর্থাৎ দেখো এটা একই দিকে একইভাবে, অর্থাৎ এটা কিন্তু এদিকে এইভাবে ঘুরছে, হ্যাঁ, তারপরে আবার মনে করো যে একটু বিপরীত দিকে চলে গেছে, বিষয়টা এমন না। একইভাবে যদি ঘুরতে থাকে কোনো বস্তুর গতি যদি এমন হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতির এটা কিন্তু ঘোরা না, শুধু এর গতি যদি এরকম হয় সেটা কিন্তু পর্যায়বৃত্ত গতি হবে। তাহলে পর্যাবৃত্ত গতির উদাহরণ কি হতে পারে? তোমরা অবশ্যই বুঝতেছ পর্যাবৃত্ত গতির উদাহরণ কি হতে পারে। তোমার ফ্যানের গতি, তারপরে হচ্ছে আরো গতির উদাহরণ তোমরা জানো, যে ফ্যানের গতি, তারপরে হচ্ছে এটা কিন্তু, তাহলে ঘূর্ণন গতি এবং পর্যাবৃত্ত গতি তোমরা কিন্তু একই মনে করতে পারো। আমি একটু পার্থক্য করে দিই, সেটা হচ্ছে যদি এমন হয় যে ফ্যানের গতিটা যদি তুমি মনে করো মাঝখান দিয়ে এরকম করো, একটু স্লো করে দাও, তারপর আবার এখানে বাড়ায় দাও, এখানে যদি আবার একটু স্লো করো, এখানে বাড়ায় দাও, তাহলে কিন্তু এটা ঘূর্ণন গতি হবে শুধু। এটা কিন্তু পর্যাবৃত্ত গতি হইতে পারবে না, কারণ পর্যাবৃত্ত হইতে হইলে অবশ্যই নির্দিষ্ট সময় পর পর হইতে হবে। বুঝতে পারছো? তাহলে পর্যাবৃত্ত গতির উদাহরণ যদি আমরা দিতে চাই, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। পর্যাবৃত্ত গতির উদাহরণ হিসেবে আমরা ফ্যানের পাখা ধরতে পারি, কারণ হচ্ছে ওইটা আমি কিন্তু স্পেশাল সার্কামস্টেন্সেস বলছি, যে যদি একটু সময় ঘুরাই, কম ভ্যালোসিটি দিতে পারো, একটু পরে বাড়াই দিতে পারো, এটা কিন্তু স্পেশাল বলছি। বাট ফ্যানের কিন্তু আমাদের নর্মালি এরকম হয় না, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে ফ্যানের পাখার গতি হতে পারে, হ্যাঁ। তারপরে হচ্ছে তো আমাদের যে হৃৎপিণ্ডের গতি, ঠিক আছে, হৃৎপিণ্ডটা কিন্তু আমরা জানি 0.8 সেকেন্ড পর পর একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট করে, তোমরা বায়োলজি পড়লে এটা বুঝতে পারবা। সেটা হচ্ছে 0.8 সেকেন্ড পর পর, এটা হচ্ছে তার পর্যায়কাল, এত সেকেন্ড পর পর সেটা তার কার্ডিয়াক সাইকেল কমপ্লিট করে। তাহলে এটাও কিন্তু একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। তাহলে মোট কথা, পর্যাবৃত্ত গতির উদাহরণ যদি আমরা বলি, ফ্যানের পাখার গতি, হৃৎপিণ্ডের গতি, হ্যাঁ, এইরকম। এছাড়া সূর্যকে ঘিরে আমরা জানি যে হেলির ধূমকেতুর কক্ষপথ, এটা একটা কিন্তু উপবৃত্তাকার, আসলে ওটা, এটাই কিন্তু একটা কিসের উদাহরণ, পর্যাবৃত্ত গতির উদাহরণ। আচ্ছা, এখন আমরা যেটা জানবো এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা বলতেছি, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। সরল স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, দেখো এখানে যেটা, যদি এরকম বিষয়টা হচ্ছে, সরল স্পন্দন গতি হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি স্পেশাল পর্যায়বৃত্ত গতি।
অর্থাৎ সরল স্পন্দন গতি একটা হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ। তাহলে সরল স্পন্দন গতি হচ্ছে এরকম যে কোনো বস্তুর গতি যদি এরকম হয় যে এটা তার পর্যায়কালের, যেহেতু এটা পর্যাবৃত্ত গতি তাহলে পর্যায়কাল বিষয়টা এখানে আসবে, পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে অতিক্রান্ত করে। আবার বলতেছি, সরল স্পন্দন গতি হচ্ছে এমন গতি যেটা তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি সময় বিপরীত দিকে অতিক্রম করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সরল স্পন্দন গতি। যেমন কি তোমরা অবশ্যই দোলনায় অনেকে দোল খাইছো, সেটা হচ্ছে যদি এরকম আমরা দোলটার এটাকে ধরে নিই তাহলে সেটা দেখো পর্যায়কালের এক সময় কিন্তু সে এদিকে যায়, আমরা জানি পর্যায়কালটা হচ্ছে পুরো টোটালটা ঘুরে আসলে হবে, তাহলে অর্ধেক সময় হচ্ছে এদিকে যায় এবং বাকি অর্ধেক সময় এদিকে যে এখানে আসে এবং বাকি অর্ধেক সময় এখানে গিয়ে আবার এখানে আসে। তাহলে এটা হচ্ছে একটি দোলনার যে গতি সেটা হচ্ছে কিন্তু একটা সরল স্পন্দন গতি। ঠিক আছে, এছাড়া সরল স্পন্দন গতির আরো আমরা যে ধরন দিতে পারি সেটা হচ্ছে তোমরা সিম্পল পেন্ডুলাম বা সরল দোলকের কথা জানো, এটা কিন্তু একটা সরল দোলকের মূলত আমি আঁকছি, সেটা হচ্ছে সরল দোলকের গতি কিন্তু অনেকটা এরকম হয়, তোমরা দোলনায় যে দোল খাও সেটা কিন্তু একটা এদিকে যায় আবার এদিকে আসে, তাহলে তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে গেল এবং পর্যায়কালের বাকি অর্ধেক সময় বিপরীত দিকে অতিক্রম করলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এটা কি সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সরল দোলকের গতি, দোলনায় দোল খাওয়ার গতি, তারপর হচ্ছে একটা স্প্রিং এর গতি। ফর এক্সাম্পল দেখো একটা স্প্রিং এর যদি আমরা ধরি, একটা স্প্রিংকে যদি আমরা এভাবে চাপ দিয়ে দেন ছেড়ে দিই তাহলে এটা কি এরকম করতে থাকবে না, তাহলে দেখো পর্যায়কালের অর্ধেক সময় দিকে যাবে অর্ধেক সময় দিকে আসবে, তাই তো? তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু একটা সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, তো আমরা আশা করি গতি সম্পর্কে এই সম্পর্কিত জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন এই অধ্যায়ের যেটা মূল টপিক সেটা যেতে যাচ্ছি, সেটা তোমরা জানো যে স্কেলার রাশি ও ভেক্টর রাশি। স্কেলার রাশি ও ভেক্টর রাশি তোমরা জানো এই পৃথিবীতে দুইটা রাশি এক্সিস্ট করে, সেটা হচ্ছে স্কেলার রাশি আর হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি সম্পর্কে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটার শুধু মান আছে বাট কোনো দিক নেই, অর্থাৎ স্কেলার রাশি যেই সকল রাশিগুলোর এইভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, যেই সকল রাশির কোনো শুধু মান আছে কিন্তু দিক নেই। তাহলে মানে মূল কথা হচ্ছে দিক নেই বিষয়টা এমন না, দিক তার বলতে হয় না, অর্থাৎ এটাকে প্রকাশ করার জন্য দিক বলে দিতে হয় না যে এটার দিক হচ্ছে এই দিকে, এটা শুধু মান বলে দিলেই এটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারা যায়, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি। আশা করি বুঝতে পারছো। তাহলে স্কেলার রাশির কি কি উদাহরণ হতে পারে, যেমন ধরো বললাম আমার ভর হচ্ছে 70 কেজি, এটাও কিন্তু একটা স্কেলার রাশি, তাহলে ভর হচ্ছে একটা স্কেলার রাশি। তারপর আমি বললাম আমার এই যে এই মার্কারটার লেন্থ বা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে মাত্র ধরো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হবে না, একটু ছোটই হতে পারে, 10 সেন্টিমিটার। তাহলে এই দৈর্ঘ্যটা কিন্তু আমি 10 সেন্টিমিটার বললেই কিন্তু তুমি বোঝা যাচ্ছ, মানটা শুধু বললেই কিন্তু তুমি বোঝা যাচ্ছ এটা একটা আমি রাশি বলে দিলাম, এটা কিন্তু একটা স্কেলার রাশি। এরপরে আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি, যেমন ধরো সময়, আমি বললাম আমার এখান থেকে আমার কলেজে যেতে সময় লাগে 20 সেকেন্ড, ঠিক আছে, এরকম আমার 20 সেকেন্ড না, 5 মিনিট লাগে ধরো, তাহলে 5 মিনিট বলে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, সময়টা কোন দিকে সেটা কিন্তু বলে দিতে হচ্ছে না, বা এই মার্কারের দৈর্ঘ্যটা বলে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, এটা কোন দিকে দৈর্ঘ্য সেটা কিন্তু বলে দিতে হচ্ছে না, বা আমার ভর যদি বলে দিতে চাই সেই ভরটাই কিন্তু বলে দিলে হয়ে যাচ্ছে, অর্থাৎ শুধু মান দিয়ে যেগুলোকে আমরা ডিফাইন করতে পারতেছি সেগুলোই হচ্ছে আমাদের স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশির যদি উদাহরণ চাই সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্কেলার রাশির উদাহরণ কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে। তাহলে স্কেলার রাশির উদাহরণ হিসেবে আমরা কি কি দেখতে পারি, ধরো আমরা দৈর্ঘ্য দেখতে পারি স্কেলার রাশির উদাহরণ, আমরা ভর দেখতে পারি স্কেলার রাশির উদাহরণ, আমরা বৈদ্যুতিক প্রবাহ, আচ্ছা এটা নিয়ে তোমাদের একটু কনফিউশন আছে, আমি একটু বলি বৈদ্যুতিক প্রবাহটা নিয়ে, সেটা হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ হচ্ছে একটা ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রনের প্রবাহকে বৈদ্যুতিক প্রবাহ বলে, ইলেকট্রন প্রবাহটা একটা দিকেই হয়, বাট নর্মালি আমরা বৈদ্যুতিক প্রবাহটাকে বোঝানোর জন্য মান বলে দিলে কিন্তু হয়ে যায়, এটা কোন ডিরেকশনে হচ্ছে এটা কিন্তু বলার প্রয়োজন হয় না, তোমরা দেখবা তোমাদের ইসের গায়ে বিভিন্ন বৈদ্যুতিক প্রবাহ লেখা থাকে, ওটা কিন্তু শুধু মান বলে দিলে হয়ে যায়, এই জন্য বৈদ্যুতিক প্রবাহটাকে আমরা স্কেলার রাশির মধ্যেই দিতে পারি। এছাড়া আমাদের কি আছে দূরত্ব, আমরা দূরত্ব এগুলো নিয়ে একটু আলোচনা করবো, তখন তোমরা আরো বুঝতে পারবা এটা কেন স্কেলার রাশি। দূরত্ব, তারপর আমাদের আছে হচ্ছে দ্রুতি, দ্রুতি কিন্তু আমাদের একটা স্কেলার রাশি।
এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশির উদাহরণ। দৈর্ঘ্য, ভর, বৈদ্যুতিক প্রবাহ, দ্রুত, দ্রুতি, এগুলো কিন্তু আমাদের স্কেলার রাশির। তারপরে আমাদের আছে হচ্ছে সময়, এগুলো উদাহরণ। এখন আমরা জানবো ভেক্টর রাশি। দেখো শিক্ষার্থীরা, ভেক্টর রাশি কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এই পুরো চ্যাপ্টারের মধ্যে যে কটা রাশি নিয়ে আমরা আলোচনা করব, যেমন ধরো সরণ, বেগ, এগুলো সবই কিন্তু ভেক্টর রাশি। তাই ভেক্টর রাশি কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ভেক্টর রাশিতে তোমরা বুঝতেই পারছো, আমরা একটু আগে স্কেলার রাশি পড়িয়েছি, যেখানে বলেছি যে স্কেলার রাশি শুধু মান থাকবে কিন্তু কোনো দিক থাকবে না। বাট ভেক্টর রাশির বেলায় যেটা থাকবে সেটা হচ্ছে মান থাকতে হবে এবং দিক দুই থাকতে হবে, অর্থাৎ তার মানও থাকবে এবং দিকও থাকবে। তাহলে বিষয়টা হচ্ছে এমন, যেই রাশিগুলোর প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ই উপস্থাপন করার প্রয়োজন হয় তাকে আমরা ভেক্টর রাশি বলি। ঠিক আছে, তাহলে যেমন ধরো ভেক্টর রাশির উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, সরণ, বেগ, ত্বরণ, মন্দন, এগুলো কিন্তু সবই কিন্তু ভেক্টর রাশির উদাহরণ। যেমন সরণের কথাই যদি আমি বলি, সরণ হচ্ছে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তাহলে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত, তাহলে এই বিন্দুটা যদি এ হয়, এই বিন্দুটা যদি বি হয়, তাহলে এ থেকে বি এর দিকে বস্তুর অতিক্রান্ত যে দূরত্ব, সেটাকে কিন্তু আমরা সরণ বলবো। অর্থাৎ এ থেকে বি এর দিকে, আমি একটা কথা বলেছি শুনেছো তোমরা, এ থেকে বি এর দিকে, এটাই কিন্তু তার ডিরেকশন। তাহলে সরণ কিন্তু তার ডিরেকশন নির্দেশ করতেছে। ঠিক আছে, একইভাবে আমরা যদি বেগের কথাও বলি, যে কোনো একটা নির্দিষ্ট দিকে, ফর এক্সাম্পল এ থেকে বি এর দিকে কোনো একটা বস্তুর অবস্থানের সরণের পরিবর্তনের হার কি? তাহলে সরণ যেহেতু একটা ভেক্টর রাশি ছিল, তার মানে একটা দিকে নির্দেশ করেছিল। আমি এখানে উপসংজ্ঞায়িত করার সময় বললাম একটা নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা ভেক্টর রাশি হবে, যেখানে একটা মান দেওয়া লাগতেছে এবং একটা দিক কিন্তু বলে দিতে হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা জানবো যে ভেক্টর রাশি আমরা কিভাবে উপস্থাপন করি। এটা মেইনলি তোমরা 11-এ যখন যাবা তখন তোমাদের ভেক্টর চ্যাপ্টার নামক একটা ফিজিক্সের চ্যাপ্টারই থাকবে। তবে আমি একটু হালকা করে বলে দিই যে ভেক্টর রাশিকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি। ফর এক্সাম্পল এ থেকে বি এর অবস্থানে আমরা যেই তোমাকে একটা সরণের উদাহরণ দিয়েছিলাম, এটাকে কিন্তু আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, এ থেকে বি, অর্থাৎ উপরে একটা ভেক্টর সাইন এভাবে আমরা দিতে পারি। ঠিক আছে, এভাবে কিন্তু ভেক্টর সাইন আমরা দিতে পারি। তারপরে মনে করো এটাকে আমরা কি বলতেছি, সরণ, অর্থাৎ এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো এটাকে সুন্দর করে কিন্তু আমরা মোটা দাগের এস দিকে বোঝাতে পারি, এটা হচ্ছে ভেক্টর রাশি। বা বেগ, বেগ যদি বোঝাতে চাই তাহলে বেগ কিন্তু এভাবে দিলে হয়। আবার এটা যদি আমরা সুন্দর করে বোঝাতে চাই এভাবে কিন্তু বোঝানো যায়। একটু মোটা করে যদি আমরা লিখি, এটা কিন্তু ভেক্টর রাশি বোঝায়। তাহলে এভাবে আমরা ভেক্টর রাশি উপস্থাপন করতে পারি।